শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন, এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। মার্চের যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনূস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো, আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান। আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করব। হঠাৎ করেই বিএনপিতে আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত প্রভাব, তাদের প্রভাবে বিএনপি অতিষ্ঠ। সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে, রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে না। সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন এটা তার কাছে কোনো ব্যাপারই না। মোস্তফা সরওয়ার ফারুকী, তার বিরুদ্ধে যে অভিযোগটি খোদ শিল্পকলা একাডেমির মতন প্রতিষ্ঠানের মহাপরিচালক তুললেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন, এটা কত বড় গুরুতর অপরাধ এটা কি সরকার বুঝতে পারবে? এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন খবরের বিস্তারিত। তো বন্ধুরা, খবরের শিরোনাম দেখে কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। অনেকেই বলতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত ধরেই দেশে আসতেছে শেখ হাসিনা। তো বন্ধুরা, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও শেখ হাসিনাকে নিয়ে এমন কিছু গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, শুধু তাই না, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখব আজকের খবরের বিস্তারিত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বড়সড় বক্তব্য রেখেছেন, এবং এই বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এবং আরও অনেকেই যেমন বলছেন জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসায় ফেটে পড়ছেন, তেমনি যত মানুষ প্রশংসা করছেন তার থেকে অনেক বেশি মানুষ ওয়াকারুজ্জামানকে সমালোচনা করতেও ছাড়ছেন না। ওয়াকারুজ্জামান গত পরশু যে কথাগুলো বলেছেন তাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিজের ওপরে কোনো দায় তিনি নেননি, সমস্ত দায় সরিয়ে দিয়েছেন অন্যের ঘাড়ে, যাদেরকে উনি বারবার বলেছেন, কারণ নাম উচ্চারণ করেননি, তিনি বারবার বলেছেন আপনারা, আপনাদের। এই আপনারা এবং আপনাদের বলতে তিনি কাদের বুঝিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার করেননি। যাই হোক, পরশু দিনের সেই আলোচনার পর থেকে, তার ওই ভাষণের পর থেকে, ও যেমন বললাম একদল ওয়াকারুজ্জামানের প্রশংসায় পঞ্চমুখ, তেমনি আরও এক দল, এবং বোধহয় তাদের সংখ্যাই বাংলাদেশে বেশি হবে, তারা বলছে যে ওয়াকারুজ্জামান তাকে বলছেন যে তিনি দেশদ্রোহী না দেশপ্রেমী, তিনি মির্জাফর নাকি তিনি মোহনলাল। এই মোহনলাল মির্জাফরের কথাটা আমরা অনেকেই জানি, কিন্তু মোহনলালকে নিয়ে আমাদের অনেকেরই বোধহয় জানাশোনাটা তেমন নেই। মোহনলাল হচ্ছেন সিরাজের একজন হিন্দু, তিনি সেনাধ্যক্ষ, তিনি সেনাপতি নন, তিনি সেটা তো মির্জাফর ছিলেন, কিন্তু মোহনলাল ছিলেন একজন হিন্দু সেনাধ্যক্ষ, তিনি সেনার কিছু সেনার তার অধীনে থাকত। এই মোহনলালকে আমরা পাই ইতিহাসে, যত না বেশি পাই, মোহনলাল তার থেকে বেশি পরিচিত হয়ে গেছেন, সেটা হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্ত নাট্যকার, পশ্চিমবাংলার, মানে তখন তো অখণ্ড বাংলা, তা যাই হোক, বর্তমানে যেটা পশ্চিমবাংলার, এখানকার মানুষ ছিলেন শচীন্দ্র সেনগুপ্ত। সেই শচীন্দ্র সেনগুপ্তের নাটক ছিল সিরাজউদ্দৌলা। সেই সিরাজউদ্দৌলা নাটকে এই চরিত্রটা আমরা পেয়েছি, ইতিহাসও তার উল্লেখ আছে। এই মোহনলালের যে বোন তার নাম ছিল আলেয়া, এবং তিনি সিরাজউদ্দৌলার, তিনি হিন্দু ছিলেন। মোহনলাল নামটা শুনেও বুঝতে পারছেন, যদিও নাম শুনেও সবসময় বোঝা যায় না বর্তমানে সেটা, কিন্তু তখন বোঝা যেত। তো তিনি মোহনলাল তিনি করেছিলেন কি, সিরাজের হয়ে
তিনি শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়াই করেছিলেন। আর সেনাপতি যিনি মীর জাফর, তিনি ইংরেজদের সাথে মিশে তিনি ভারতকে বাংলার নবাবকে তিনি হারিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে গল্প। তা সেইখানে এইটা হচ্ছে কাহিনী, গল্প বলবো না, এইটা হচ্ছে কাহিনী। তো এখন সেইখানটা কথা উঠেছে যে ওয়াকারকে কি বলা হবে, দেশপ্রেমী না দেশদ্রোহী, মীর জাফর না মোহনলাল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেইটা। দেখুন, আমি সম্প্রতি একটি কোন জায়গায় শুনছিলাম আওয়ামী লীগ নেতা এবং প্রবাসী ব্যারিস্টার নিজুম মজুমদারের একটা কথা শুনছিলাম। নিজুম মজুমদার তিনি কিছু বলছিলেন, ভারী চমৎকার বলেন নিজুম বাবু। তো তিনি সেখানটায় বলছিলেন একটা কথা, তিনি ওয়াকারকে তিনি রাখছিলেন গন্ডারের জায়গাতে। যে গন্ডারটা কি একটা গল্প তিনি বলেছিলেন। আমার গল্পটা এমনি আমরা সবাই জানি, গন্ডারের চামড়া মোটা, আর মোটা চামড়া হলে ছোটোখাটো ঘা তার গায়ে লাগে না। ছোট এমনকি যেখানে বলা হয় গন্ডারকে গুলি করতে গেলে, মারতে গেলে তার শরীরের বিশেষ জায়গায় গুলি করতে হয়, নইলে তার গায়ে গুলি বেঁধে না। তো এখন যে এই যে ব্যাপারটা, আমাদের ওয়াকারুজ্জামানকে তিনি গন্ডারের সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন? কারণ গন্ডারের যেমন চামড়া মোটা, তেমনি ওয়াকারুজ্জামানের চামড়াটাও মোটা। এবং তার জন্যে প্রায় 7 মাস আগে তিনি যে ঘা খেয়েছিলেন কিংবা তিনি যে ঘা দিয়েছিলেন, সেটা বোধহয় তখন তিনি বুঝতে পারেননি। সেটা তার আজকে মনে হয়েছে যে বাংলাদেশ আজকে স্বাধীন থাকবে না, সার্বভৌম থাকবে না। সেদিন তিনি যে স্বাধীন না থাকার এবং সার্বভৌম না থাকার সমস্ত সিমটম যে তখন দেখা গিয়েছিল, সেটা তিনি তখনও বোঝেননি। তিনি ভেবেছিলেন বোধহয় সব ঠিক চলছে, এবং সেইখানটায় তিনি এখন তখন কিন্তু তিনি ছিলেন একবার যার কথা ছিল দেশকে রক্ষা করার, দেশের সরকার প্রধানকে রক্ষা করার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে রক্ষা করা ছিল যার দায়িত্ব ও কর্তব্য, তিনি সেদিন সেটা না করে তিনি করেছিলেন। এই সম্পর্কে একটা চমৎকার বলবো না, এই সম্পর্কে একটা খবর, সেটাও আমাদের কানে এসেছে। এটাও মাননীয় নিজুম মজুমদার তিনি তার বক্তব্যের মধ্যে এটা বলেছেন। তিনি বলেছেন 5ই আগস্টের ঘটনার আগে 4 আগস্ট রাতে দেশের আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ওয়াকার সাহেব, সেনাপ্রধান ওয়াকার সাহেব বলেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে, সেই মতো তার কারোর কোনো চিন্তার ব্যাপার নেই, নিরাপত্তা ব্যবস্থা তিনি নিজে দেখবেন। এবং সেই মতো জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু 5ই আগস্টে সকালে তার অন্য মূর্তি। সে কি মূর্তি? সে সম্পর্কে জানা যাচ্ছে যে আমাদের ব্রিগেডিয়ার রফিক সাহেব, বাংলাদেশ বাহিনীর ব্রিগেডিয়ার রফিক সাহেব 5 আগস্ট সকালে তিনি ফোন করেন আমাদের ওয়াকারুজ্জামানকে এবং ফোন করে বলেন উত্তরা ও টঙ্গীর দিক থেকে জনতা একত্রিত হয়ে, বিশাল সংখ্যক জনতা একত্রিত হয়ে চলে আসছে, রাজপথে এগিয়ে আসছে। এবং এই সামনেই তারা এগিয়ে এলে এই রাজপথে পড়বে বিভিন্ন সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত প্রতিষ্ঠান, এবং সেখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর এবং আরও বহু সরকারি এবং বিখ্যাত দপ্তর সব আমাদের সেই রাস্তায় রয়েছে। তা তিনি কি করবেন? তখন তিনি জানতে চান কি ওদেরকে আটকাবো না কি করব? তার উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ফোনে বলেন যে না, ওদেরকে আটকাবার এইদিকে নয়, ওরা যাতে এয়ারপোর্টে না যেতে পারে সেই ব্যাপারটা শুধু যেন দেখা হয়, এইটা ছিল বলেছিলেন।
এবং শুধু তাই না, তিনি তার অফিসে থেকে যখন এই কথাগুলো বলছিলেন তখন সেখানে তিনি বলেছেন, আই হ্যাভ মেড মাই ওন ডিসিশন, অর্থাৎ আমি আমার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছি। সুতরাং এই সমস্ত সরকারি দপ্তর, গণভবন, বঙ্গভবন, এই সমস্তগুলো কিচ্ছু দেখার দরকার নেই, তোমরা আগে চলে এসো, এখানে সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে দেখার কোনো দরকার নেই, তোমরা চলে এসো, যাতে ওরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে আক্রমণ কিছু গোলমাল যাতে না করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এটা ছিল তার বক্তব্য। অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা দেশের অন্যান্য যে সমস্ত সংগঠন, যারা যে সমস্ত বাহিনী দেশকে সুশৃঙ্খল রাখবে, শান্তি বজায় রাখবে, তাদেরকে রক্ষা করার দায়িত্বটা নেই। দেখুন, পর্দার আড়ালে কি হচ্ছে সেটা আমরা জানতে পারি না, পর্দার আড়ালে জানা যায় না, কিন্তু তার প্রকাশটা বাইরে চলে আসে। দেখুন, 5 আগস্ট, আমি একবার 5 আগস্ট থেকে শুরু করছি, তার আগের কথাও বলছি না, মাত্র 2-3টে ঘটনার কথা বলবো, বড় কিছু নয়। 5 আগস্ট তিনি হাসিনা চলে যাওয়ার পর যখন সংবাদ সম্মেলন করতে শুরু করলেন, তখন তিনি বললেন যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, এখন একটি সরকার গঠন করার ব্যাপারে রাষ্ট্রপতির সাথেও কথা হয়েছে, এবং তিনি প্রথমে বললেন কোন কোন রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, তার প্রথমেই বললেন কাদের সাথে কথা হয়েছে, তিনি বললেন আমিরে জামাতের নাম, মানে জামাতের যিনি আমির, কথাটা লক্ষ্য করুন, আমিরে জামাত, মানে আমিরের জামাত, এটা হচ্ছে একটা বিশেষ শব্দবন্ধ, সেটা তার মুখস্থ, তার মুখে প্রথম চলে এলো সেই জিনিসটা। দেখুন, মানুষের না মাথায় যেটা ঘোরে সেটা অনেক সময় মুখ দিয়ে ফস করে বেরিয়ে আসে। এই ফস করে যে বেরিয়ে আসে ওটা ভেবে চিনতে যতটা নয়, এটা তার বুকের ভেতরে রয়েছে এবং সেইভাবে সেটা মুখে চলে এসছে। তিনি প্রথমে বিএনপির নাম করলেন না, অন্য কোনো দলের নাম করলেন না, তার মুখে প্রথমেই চলে এলো আমিরের জামাতের নাম। কেন? কারণ জামাতের সাথেই তো তার সমস্ত কন্ট্যাক্ট হয়েছে, সমস্ত কন্ট্যাক্ট জামাতের সাথে হয়েছে, অথচ জামাত তখন নিষিদ্ধ, আর সেনাপ্রধান প্রথমেই বললেন জামাতের সাথে কথা বলবো। তার মানে তার সাথে জামাতের যে একটা মিলেমিশে তারা যে এই কাজটা করেছেন, এই যে 5 আগস্টের অভ্যুত্থান, সেটার জন্য এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। এবং তিনি জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছেন এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট কনস্পিরেসি টু আউস্ট দ্য হাসিনা গভর্নমেন্ট। এবং সেইটা যদি আমরা মাথায় রাখি তাহলে প্রথমেই বলতে হবে ইট ওয়াজ এ ব্লাডলেস কুপ। ব্লাডলেস কু হচ্ছে এটা, এই ব্লাডলেস কু এটা করলেন, করার পরে তিনি নিজের হাতে ক্ষমতা নিয়ে নিলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নিলেন সেনাবাহিনীকে। কিন্তু এই গত 7 মাস প্রায় সময়ে তিনি কি তার পাওয়ারের তিনি কি করেছেন? বরং উল্টো আমরা দেখেছি, চট্টগ্রামে হিন্দুদের ওপরে যখন আক্রমণ করা হলো সেখানে সেনাবাহিনী যুক্ত, একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে মারা হচ্ছে, অথচ তিনি চুপ। তিনি যখন একের পর এক সমস্ত থানা যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, থানার মধ্যে পুলিশদের পুড়িয়ে, মানে থানার দরজা বন্ধ করে থানায় আগুন ধরানো হচ্ছে, থানার পুলিশ মরছে, এবং যখন ধরুন পুলিশকে ধরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে টর্চার করে করে তাকে মেরে ফেলার পর তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ল্যাম্প পোস্ট থেকে, সেই সময় কি করেছিলেন আমাদের এই ওয়াকারুজ্জামান জেনারেল? আজকে তিনি বড় বড় কথা বলছেন, আজকে তিনি বলছেন যে দেশ স্বাধীনতা চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে। আরে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা তো চলে যাওয়ার মতো কাজ তো তুমিই করেছো, আর সেটা করেছো সেদিন, সেই 5 আগস্ট, তার আগের থেকেই। এবং 5 আগস্টে যার প্রত্যক্ষ
নিদর্শন দেখা গেল। সুতরাং এই যে 30 কিংবা ধরুন এই যে 32 নম্বর ধানমন্ডিতে একেবারে অতি সম্প্রতি 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া হলো, কি করেছেন? তিনি তো কাছেই ছিলেন, কি করেছেন তিনি? আজকে তার মনে এসছে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, আমার কোনো ব্যবস্থা নিতে হবে, নইলে দেশের সমস্ত কিছু স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাবে। সুতরাং তাকে কখনোই বলা যায় না তিনি মোহনলাল, তিনি হচ্ছেন মির্জাফর। এরপরে আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে কিসের ভয়ে আজকে তিনি হঠাৎ সাধু সাজতে গেলেন, ডাকাত হয়ে সাধু সাজতে কেন গেলেন, এইবার সেইটা নিয়ে দুটো কথা বলবো। তিনি আজকে হঠাৎ কেন সাধু সাজতে গেলেন, এটাও বিভিন্ন জায়গায় সবাই নানা রকম ভাবে এটার ব্যাখ্যাও দিচ্ছেন। কেউ বলছেন যে তিনি সাধু সেজেছেন কারণ উপর থেকে চাপ এসেছে, সেই চাপ তার সম্পর্কে কথা উঠেছে যে তিনি তার যে আমেরিকাতে এবং কানাডাতে তার যে টাকা, এই যে ঘটনার জন্য যে টাকা ঘুষ তিনি খেয়েছেন, ওই যে 29 মিলিয়ন ইউএস ডলার যে এসছে বাংলাদেশে, তারও তো অংশ আছে, তার বাইরেও তার অংশ আছে। পাকিস্তান থেকে পাওয়া টাকা, সেসব টাকা তো বাংলাদেশে নেই, সে টাকা রয়েছে দুটো জায়গায়, ইউনাইটেড স্টেটস এবং কানাডা, এই দুটো জায়গায়। তাহলে এইবার তার ভয় লেগে গেছে, ওখান থেকে বলছে আমেরিকার থেকে চাপ আসছে, ভারত থেকে চাপ আসছে, তিনি বুঝতে পেরেছেন তিনি ফেঁসে গেছেন। এইবার যদি একটুখানি ভালো মানুষ না সাজেন তাহলে তার ভবিষ্যৎ খারাপ। তার জন্য আজকে তিনি ভালো মানুষ সেজে দেশের মানুষকে করছেন এনাফ ইজ এনাফ। আরে এনাফ ইজ এনাফ তো তোমাকে তার উত্তর দিতে হবে। কেন সমস্ত ক্ষমতা হাতে নিয়েও শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পেছনের মূল ভূমিকা তোমার, তারপরেও তুমি কেন আজকে হঠাৎ সাধু সাজতে গেলে কেন? এর উত্তরটা তো তোমাকে দিতে হবে, আজ না হোক কাল। একদিকে হচ্ছে এইটা হচ্ছে কারণ, আর একটা কারণ দেশের ভেতরে এখন তিনি দেখতে পাচ্ছেন সামনে সেই হোলি আর্টিজান যেমন করেছিল কিছু সন্ত্রাসী যারা, সেই তাদের মতো সেই ছবি এখন তিনি দেখছেন চারদিকে। বাংলাদেশ আজকে যেখানে গিয়ে পৌঁছেছে সেখানে হোলি আর্টিজানের থেকে সেটা ছিল অনেক বড় মাপের, কিন্তু ছোট মাপের, তার থেকে ছোট মাপের অজস্র সন্ত্রাসী ঘটনা সারা দেশ জুড়ে ঘটছে। এবং এইভাবে ঘটলে তিনি থাকবেন কোথায়, যাবেন কোথায়? এখন তার কানে জল ঢুকেছে, কানে জল ঢুকেছে বলে তিনি আজকে এই কথাগুলো বলছেন যে আমাদের এখন সতর্ক হতে হবে, ফুল স্টপ দিতে হবে। আরে ফুল স্টপের আগে একটা সেন্টেন্সে কমা থাকে, সেমিকোলন থাকে, ড্যাশ থাকে, তুমি কোনটা করেছো এর মধ্যে? আজ তুমি বলছো ফুল স্টপ দিয়ে দাও। তুমি একের পর এক অন্যায় করে গেছেন এই লোকটি, এই জেনারেল ওয়াকারুজ্জামান, ভালো মানুষের ভাব দেখিয়ে। দেখলে মুখ চোখ দেখলে মনে হবে যেন কি সাধারণ, কি একেবারে হাবাগোবা মানুষ, কিংবা ভালো মানুষ, যেন কিচ্ছু জানেন না, ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। আজকে ফৈজুর রহমানকে তাকে ওপরে তুলেছিলেন, উনিই তুলেছেন। আজকে তিনি দেখতে পাচ্ছেন যে যাদের ওপরে নির্ভর করে তিনি এই সব কাজে এগিয়েছিলেন তারা তাকে বাঁচাতে পারবে না, পাকিস্তানও বাঁচাতে পারবে না। খবর দিয়ে দিই, 13ই ফেব্রুয়ারির পর থেকে যেভাবে রাজনীতির পরিস্থিতি পাল্টে গেছে, তাতে আজকে বাংলাদেশে যে পাকিস্তানিরা যারা এসেছিল, আইএসআই যাদেরকে নিয়ে এসেছিল, পাকিস্তান আর্মির যারা বাংলাদেশে এসে যারা দিতে চেয়েছিল নানা রকম, তাদেরকে ট্রেনিং ইত্যাদি দিচ্ছিল সন্ত্রাসীদেরকে, রোহিঙ্গাদেরকে, তারা গতকাল
তাদের একটা বড় অংশ এমিরেটসের বিমানে ফেরত চলে গেছে পাকিস্তানে। কারণ পাকিস্তানের নিজের বাঁচার পথটাই প্রায় বন্ধ হয়ে গেছে। এবং শুধু তাই না, যে কোনো মুহূর্তে বাংলাদেশের ইউনূস সরকারের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে। ওয়াকারুজ্জামান গত পরশু মঙ্গলবার যে কথা বলেছেন, সেই কথার পেছনে কিন্তু এই ধারণা এটাও আছে যে ওয়াকারুজ্জামান ভাবছেন যে পরিস্থিতিতে দেশ আজ এসে দাঁড়িয়েছে, তাতে দেশকে বাঁচাতে গেলে মার্শাল ল জারি করতে হবে, অথবা ইউনূসকে তাড়িয়ে দিয়ে তার জায়গায় কোনো নতুন সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক আর যে সরকারই হোক, সেই সরকার প্রতিষ্ঠা করতে হবে, নইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এটা বুঝেছেন বলেই তিনি ভালো মানুষ সাজাচ্ছেন। কিন্তু আজকে তিনি ওই যে বলে না, অতি বড় চোর, অতি বড় ডাকাত, অতি বড় শয়তান, সে যদি নামাবলী জড়িয়ে নেয় তাহলেই সে সাধু হয় না। আজকে ওয়াকারুজ্জামান তাই নিঃসন্দেহে আজকে তিনি সাহসী কাজ কিছুই করেননি। তিনি তার নিজের বাঁচার জন্যে সেদিনের ওই সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন নয়, সেদিনকার ওই যে রাওয়াতে বিডিআর বিদ্রোহে যারা মারা গেছেন, যারা মৃত শহীদ হয়েছেন, যারা, তাদের স্মৃতিতে সেদিনের অনুষ্ঠানে তিনি যে ভাষণ দিয়েছেন, এটা দেশকে বাঁচানোর জন্য যত না, তার থেকে অনেক বেশি তার নিজেকে বাঁচানোর জন্যে। এবং এটা হয়েছে আমেরিকা এবং মুখ্যত ভারতের চাপে। এবং এই চাপ তো সবে শুরু হলো। এরপরে আপনারা দেখলে অবাক হবেন না, যে কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই ওয়াকারুজ্জামান তিনি ব্যবস্থা করবেন যাতে তার বাহিনী এসে দিল্লি থেকে সামরিক বিমানে আবার শেখ হাসিনাকে তাকে বরণ করে নিয়ে গিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত। অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যটি রীতিমতো ভাইরাল। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু মানুষ দেখছেন এবং যে যার মতো করে বর্ণনা করছেন। এবং তার সেই বক্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ, তারপর তার মুখভঙ্গি এবং তার শব্দচয়ন, এবং একই সঙ্গে সেই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন, আমি আমার ক্ষুদ্র বুদ্ধি মতো সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতির বেহাল দশা রাজনীতিতে, বেহাল দশা অর্থনীতিতে, বেহাল দশা সমাজের শৃঙ্খলায় এবং বিশৃঙ্খলায়, সব কিছু নিয়ে তিনি ত্যক্ত এবং বিরক্ত। 2 নম্বর হলো যে তিনি বারবার একটি কথা বলার চেষ্টা করছেন যে তার অন্য কোনো লোভ লালসা নেই, আকাঙ্ক্ষা নেই। এ কথার দ্বারা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে অনেকেই আমরা এই সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বলে আসছি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, সেনাবাহিনী ক্ষমতায় আসবে, দেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ছাড়া কোনো অবস্থাতেই এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়। সম্ভবত এই সকল প্রচার প্রোপাগান্ডার বিপরীতে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি ক্ষমতালোভী নন, তার কোনো আকাঙ্ক্ষা নেই, আগ্রহ নেই এবং এই ধরনের কোনো প্ল্যান নেই। এবং আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই, কারণ হলো তার যদি সেই ধরনের কোনো আগ্রহ থাকতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে তিনি
সেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি সেই সেনা শাসন দিতে পারতেন, এবং ওই সময়টিতে সেনা শাসন যদি তিনি দিতেন সকল পক্ষ কিন্তু মেনে নিত। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তারাও খুশি হতেন। এমনকি সেনা শাসনের অধীন শেখ হাসিনা জেলে যেতেও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন। বিএনপিও এখন যে একটা অস্থিরতার মধ্যে পড়েছে, অস্বস্তির মধ্যে পড়েছে, তো তখন বিএনপি অনায়াসে 2 বছর 3 বছর সেনা শাসনের অধীনে তারা থাকতে তাদের আপত্তি জানাতেন না। আর জামাত তো সবার আগে সেই তাদের যে স্বাগতম আহলান ওয়া সাহলান এই ফুলের মাল্য নিয়ে সেনাপ্রধানের সেই অফিসে চলে যেত। তো যাই হোক, ডক্টর ইউনূসও খুশি হতেন। তিনি তো শুধুমাত্র মামলা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, ছাত্ররাও খুশি হতো। এর কারণ হলো তারা চাকরি চেয়েছিল। তো দেশের সেনাবাহিনীর শাসন থাকলে একটা নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা, কোটাবিহীন পরীক্ষা ব্যবস্থা যদি চালু হতো, ছাত্ররা বিসিএসে কর্মকর্তা হতেন। সারা দেশে মিলিটারি যাকে বলা হয় মার্শাল কোর্ট ল কোর্ট হতো, এবং সেখানে খুব দ্রুত বিচার করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এদের সবার বিচার করা যেত, এবং এতদিন অনেক কিছু কুল্লো খালাস হয়ে যেত। কিন্তু সেই কাজটি তিনি করেননি। সেই কাজটি তিনি না করে একটি বেসামরিক প্রশাসনের হাতে বা সরকারের হাতে ক্ষমতা দিয়েছেন। পেছন দিক থেকে তিনি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। কিন্তু এতে করে পরিস্থিতির অবনতি হয়েছে, ভীষণ রকম অবনতি হয়েছে, এবং এই অবনতির কারণে তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন এনাফ ইজ এনাফ। কিন্তু এই কথা বললে তিনি নিজের যে দায়, এই দায় থেকে তিনি মুক্তি পাবেন না। প্রথম কারণ হলো জনগণ কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধানের কথার উপর বিশ্বাস করেছে যে আমার উপর আস্থা রাখেন, আমি সব কিছু দেখছি। তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাপ্রধানের মনোনীত ব্যক্তি হিসেবে মনে করেন। সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনস্থ মানে ব্যক্তি বা কর্মকর্তা, যেটা শেখ হাসিনার জামানাতে তিনি ছিলেন, ওটা মনে করেন না কেউ। তো কাজেই তিনি ইচ্ছে করলে যদি খালি বলেন এনাফ এনাফ বা এটা হয়েছে এটা হয়েছে, এটা বললে তিনি পার পাবেন না। এটা হলো বাস্তবতা। দ্বিতীয় যে বিষয়টি এসছে সেটা হলো যে আমরা সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিলাম। সেনাবাহিনী ডিপ্লয় করা ছিল 30,000 সেনাবাহিনী, কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না আমরা যারা বলেছিলাম। তারপরে সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, এবং এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য এরকম কোনো কাজ করেছেন বা করার ফলে দেশের শান্তি শৃঙ্খলায় আসছে, এরকম পরিস্থিতি আমরা এখনও লক্ষ্য করিনি। ফলে তিনি যতই এনাফ এনাফ বলেন না কেন, আলটিমেটলি সরকারের কর্তা ব্যক্তি হিসেবে সমস্ত কিছুর জন্য তাকেও একটা সময় জবাবদিহি করতে হবে। এটা হলো বাস্তবতা। আর প্রকৃতির একটা লীলা খেলা আছে, ভীষণ রকম লীলা খেলা আছে, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য এই মুহূর্তে রেড সিগন্যাল হতে পারে। সেটা হলো যে মানুষ যা চায় না, সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে, আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না। আমি ঠিক বেগম জিয়ার সেই 91-এর সরকার গঠন, শেখ হাসিনার জয়লাভ 1/11, তারপর 2008 সনে শেখ হাসিনার জয়লাভ, এরপরে বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রিত্ব হারানো, এখানে দেখেছি 99.99% কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে, কোনো তদবিরে হয়নি। আশ্চর্যজনক সব ঘটনা হয়েছে। কল্পনাও করতে পারিনি যে একটা মানুষ মন্ত্রী হবে, সে মন্ত্রী হয়ে গেছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই পর্যায়ে আসবেন, এখানে প্রকৃতি খেলে দিয়েছে। তিনি কল্পনাও করেননি, তিনি
প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন, কোন দেশে থাকবেন, গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। তো সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে অ্যাভয়েড করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না, ওটা চাই না, আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছে পিছে ছুটবে, তার পিছে পিছে ছুটতে থাকবে। আপনি এই কথাটা লিখে রাখেন, এই যে আজকে বললাম এই কথাটা লিখে রাখেন, এবং এটাই প্রকৃতির নিয়ম। কিংবা আজকের যে সেনাবাহিনী প্রধান, তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি। শেখ হাসিনা যে কাজটির জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বুমেরাং হয়েছে শেখ হাসিনার জন্য। সেনাপ্রধান আজকে এই দায়িত্ব পালন করবেন, তিনি সেটা নিজেও চাননি। যাই হোক, এই হলো তার যে বক্তব্যের কয়েকটা দিক, এবং সেখানে তাকে নিয়ে প্রকৃতি খেলছে। দ্য নেচার ইটসেলফ ইজ প্লেয়িং উইথ হিম, এবং তিনি সেই প্রকৃতির খেলার বাইরে যেতে পারবেন না। এটা তিনি যত দ্রুত বুঝতে পারবেন, তাড়াতাড়ি বুঝতে পারবেন, আর সেটি তার জন্য ভালো হবে। এক। 2 নম্বর হলো যে তার উপর যে প্রকৃতি ভর করেছে, এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং ভয়েসে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেফারেন্স দিচ্ছিলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন, এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত, তার দৃষ্টিভঙ্গি, এবং এখানে কোনো ইফ চলবে না, বাট চলবে না, অর্থাৎ যদি কিন্তু চলবে না। এবং তিনি একটা জায়গাতে বলছেন যে এই জায়গাটিতে ফুল স্টপ দিয়ে দিতে হবে, এর সামনে আর এগোনো যাবে না। বিডিআরের বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচারে নিয়ে বিদেশের ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে, রাজনীতিবিদরা এখানে তদবির করার চেষ্টা করছে। তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনা সদস্যদেরকে মেরেছে, এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতেই ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, এটি গত 7 মাসে কখনো হয়নি। ফলে মনে হচ্ছে প্রকৃতি তাকে নিয়ে যে খেলছে, সেই খেলার যে জায়গাটি, সেই জায়গাটিতে তার কণ্ঠে, তার শব্দচয়নে, তার চাহনিতে, তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে, যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না। কিন্তু যারা প্রকৃতি নিয়ে বিশ্লেষণ করেন, বিচার করেন, তারা ঠিকই বুঝতে পেরেছেন। এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন বা 18 মাসের মধ্যে নির্বাচন। আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছি, তিনিও এখানে সম্মতি দিয়েছেন। বারবার তিনি একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না। আর এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ, এটি তিনি চাচ্ছেন, এবং এর বাইরে তিনি যাবেন না, তার পক্ষে যাওয়া সম্ভব না। এই কথাগুলো তিনি স্পষ্টভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেননি। বরং প্রথমবার যখন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন। অনেকে তো পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন। কিন্তু আজকের যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং ভয়ে যে তার ডিজায়ারের কথা বলছেন, সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজনীতিবিদরা হানাহানি করছে, মারামারি করছে, এবং তারা যদি এভাবে করতে থাকে পুরো রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব ভেঙে পড়বে। আমার 30,000 সৈন্য মাঠে আছে, যেখানে পুলিশ 2.25 লক্ষ, সেখানে 30,000 সৈন্যবাহিনী কিছুই করতে পারবে না, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো এই 30,000 সৈন্যবাহিনী এক গ্রুপ দায়িত্ব পালন করছে, তারা আবার নির্দিষ্ট দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে ফিরে আসছে, আবার অন্য গ্রুপ সেখানে যাচ্ছে। এই ঝামেলা কেন সেনাবাহিনী নিতে যাবে? এই ব্যাপারে তিনি তার যে বিরক্তি, তিনি কোনো রকম যাকে বলা হয় রাগ ঢাক না করে স্পষ্টতভাবেই রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এবং এখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মারামারি হানাহানি নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে একেবারে অকপটে অনেক কথাগুলো বলেছেন। এবং কেন এই অপরাধ হচ্ছে, এই অপরাধ হওয়ার জন্য অপরাধীরা কেন এই সময়টিকে বেছে নিয়েছে, কেন এটাকে স্বর্গোদ্যান মনে করছে, অপরাধের স্বর্গ রাজ্য মনে করছে, সেটারও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মারামারি করবেন, কাটাকাটি করবেন, নিজেরা চাঁদাবাজি করবেন, একে অপরের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। আর এই সময়টাতে ছিনতাইকারী, ডাকাত, রাহাজানি, ধর্ষক যারা রয়েছেন তারা আঙ্গুল চুষবেন, এটা হয় না। আইনের ভাষা এটা বলে না, অপরাধ বিজ্ঞানের ভাষা এটা বলে না। সে কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং স্পষ্টতই এই সময়টাতে বাংলাদেশের বিভিন্ন যে সকল আন্ডারওয়ার্ল্ডের কর্মকাণ্ড চলছে, সামাজিক মাধ্যম, গণমাধ্যম, তারপর বিদেশি চক্র, দেশি চক্র, রাজনৈতিক চক্র, অচক্র, কুচক্র, বিভিন্ন বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তারপরে যাকে বলা হয় বিভিন্ন ধর্মের নাম ব্যবহারকারী, বিভিন্ন ধর্মীয় বক্তা, ভণ্ড পীর, সবাই যার যার অবস্থা থেকে যে যেভাবে পারছে, ওয়াজ হোক, বক্তব্য হোক, গান হোক, বাজনা হোক, বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে। তো এই বিশৃঙ্খলা যে তাকে উত্তেজিত করে ফেলেছে, এই বিশৃঙ্খলা যে তাকে কঠোর করে ফেলেছে, এই বিশৃঙ্খলা যে তাকে দৃঢ়তা দিয়েছে, এটা এই বক্তব্যে আমরা বুঝতে পারলাম। এবং তিনি যে সতর্কবার্তা দিয়েছেন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি তার সেই সতর্কবাণী কেউ শুনবেন না। তিনি যাদেরকে জন্য সতর্কবার্তা দিয়েছেন কেউ শুনবেন না। আমাদের দেশের মানুষ কথা শুনে না, আমাদের দেশের মানুষ বাড়ি খায়, আমাদের দেশের মানুষ লাথি এবং গুঁতো না দেওয়া পর্যন্ত সে বুঝে না। তো এখানে জনাব ওয়াকারুজ্জামানকে শক্তি প্রয়োগ করতে হবে। এর বাইরে কোনো অবস্থাতেই তিনি যে কথাগুলো বললেন এগুলো আমরা শুনলাম, শুনতে ভালো লাগলো, কিন্তু এগুলোর কোনো কাজে কাজ আসবে না। আর সেই কাজ যদি না করেন তাহলে তিনি যে গর্ব করলেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা কাজ করছেন এবং তারা এখনো পর্যন্ত যে চেইন অফ কমান্ডের মধ্যে রয়েছেন, শৃঙ্খলার মধ্যে রয়েছেন। তো সেই শৃঙ্খলা যদি স্বাধীনতায় না থাকে, দেশে যদি বিশৃঙ্খলা আরও ব্যাপক আকার হয়, তাহলে এই 3 বাহিনীর সদস্যের সংখ্যা কত? সকলে 2 লাখ। 2 লাখ মানুষ তো চেইন অফ কমান্ডে থাকতে পারবে না। এমনকি তারা মানে ক্যান্টনমেন্টের মধ্যে যদি দরজা বন্ধ করে নিজের এলাকাতে সমস্ত কামান, বন্দুক, তারপরে শস্য এন্টি মিসাইল, সে যাকে বলা হয় এয়ারক্রাফট মিসাইল, যে সকল মারণাস্ত্র রয়েছে সেগুলো যদি চারিদিকে তাক করে রাখেন তবুও তারা রক্ষা পাবেন না। এর কারণ হলো সবচেয়ে ইফেক্টিভ, মধ্যপ্রাচ্যের ইফেক্টিভ বাহিনী ছিল সাদ্দামের রিপাবলিকান গার্ড। 10 লাখের ছোট্ট একটা দেশ ইরাক, সেখানে 10 লাখ সেনাবাহিনী ছিল এবং এর একটা বিরাট অংশ ছিল রিপাবলিকান গার্ড। দুর্ধর্ষ সেই রিপাবলিকান গার্ড সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছিল এবং সেই রিপাবলিকান গার্ডদের দিয়েই কিন্তু আইএস তৈরি করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মদদে। তো কাজেই আমাদের এই যে বাংলাদেশে এখন যে শকুন উঠছে মাথার উপর, কাজেই এখানে যাদের হাতে লাঠি আছে, যাদের হাতে ক্ষমতা আছে, তাদেরকে সেটা প্রয়োগ করতে হবে। সেনাপ্রধান আজকে যে ভাষায় কথা বলেছেন তাকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের কথা আরও ঘন ঘন তার বলা উচিত এবং দৃশ্যত। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভিডিও ফুটেজ থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং শেখ হাসিনাকে নাকি দেশে নিয়ে আসতেছে এমন একটি ভিডিও ফুটেজ ছিল বা এমন একটি শিরোনাম ছিল। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য? শেখ হাসিনাকে কি সত্যি সত্যি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে নিয়ে আসতে পারবে বা দেশে নিয়ে আসবে? এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।